আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি নিউরো অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর কল্লোল দেব। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর দেব, একটু ভ্যাকসিনের প্রসঙ্গে আসি। ভ্যাকসিন আবিষ্কারের জন্য তো বিভিন্ন সংস্থা কাজ করে চলেছে এবং বিভিন্ন সংস্থা নানা রকম দাবি করছে। কেউ বলছে আমাদের ভ্যাকসিন এত শতাংশ কার্যকর, অন্য একটা কোম্পানি বলছে আমাদের ভ্যাকসিন এত শতাংশ কার্যকর। এই এত শতাংশ কার্যকর ব্যাপারটা কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। এত শতাংশ কার্যকারিতার মধ্যে হচ্ছে কার কত প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য, ইমিউনিটি গড়ার জন্য কার কত এফিকেসি, যেটা আমরা বলি যে কে কতটা সফল, সেটা মাপার জন্য একটা মেজারমেন্ট স্কেল বলতে পারেন, যেখানে কেউ 95 স্কোর করছে, কেউ 92, কেউ আবার 70%। কিন্তু এখানে আমাদের একটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই নাম্বারের খেলাতে যাব না। আমাদের এছাড়াও আরো অনেক কিছু দেখতে হবে। সেটা হলো আমাদের দেশের পক্ষে যেটা উপযুক্ত, আমাদের এই ক্লাইমেটের জন্য, আমাদের যেখানে হট হিউমিড টেম্পারেচার থাকে, সব জায়গাতে কোল্ড চেইন মেনটেন করা কষ্ট। সুতরাং ওইটা মাথায় রেখে আমাদেরকে হয়তো ভ্যাকসিনের জন্য দেখতে হবে। কিন্তু একটা জিনিস আমি ভ্যাকসিনের কথা ওঠা প্রসঙ্গে বলে দিই, যে ভ্যাকসিন চলে এলেই কিন্তু আমরা ম্যাজিকের মতন এই রোগ থেকে মুক্তি পেয়ে যাব না। আমাদের আরো সংগ্রাম বাকি আছে। ভ্যাকসিন পেলে আমাদের নিশ্চয়ই সুবিধা হবে এই রোগটার প্রতি আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা থেকে। অনেক রুগী আমরা হারাচ্ছি দিনের পর দিন, তো সেদিক থেকে আমাদের অনেকটা সুবিধা হবে। কিন্তু আমাদের হাতে যে ভ্যাকসিন আছে সেটা হলো আমাদের মাস্ক। মাস্ক বাড়ি থেকে বেরোলে আমরা কখনোই ছাড়বো না, নিজে পড়বো, অন্যকেও পড়াবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসছি আপনার ভ্যাকসিনের জন্য। তো ভ্যাকসিন নিয়ে আমাদের হয়তো এই বছরের শেষের দিকে, মানে ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা হয়তো আরো পরিষ্কার চিত্র দেখতে পাবো। হয়তো পশ্চিমী দেশগুলোতে, আমেরিকাতে ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে, কারণ ওখানে যে কোম্পানিগুলো ভ্যাকসিনের কাজ করছে ওরা অনেকটা এগিয়ে গেছে এবং সুতরাং ভ্যাকসিনেশন ওই দেশে শুরু হয়ে যাবে। আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের দেশে যেগুলো ভ্যাকসিন হচ্ছে, 3টে ভ্যাকসিন অলরেডি স্টাডি হচ্ছে, ফেজ 2 ফেজ 3 স্টাডি চলছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেশ বিশাল দেশ, অনেক জায়গায় টেম্পারেচার শূন্যের নিচে থাকে, আবার অনেক জায়গায় 20, 30, 40 পর্যন্ত উঠে যায়। সবকিছু মাথায় রেখে যেটা আমাদের জন্য ভালো সেটাই নিশ্চয়ই সরকার সবার জন্য দেবেন, আর নিশ্চয়ই যেটা সবচেয়ে নিরাপদ, সুষ্ঠু, সেটাই আমাদের সিলেক্ট হবে। সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের আশাহীন হলে হবে না। আপনি হয়তো দেখেছেন যে অক্সফোর্ডের ভ্যাকসিন, ওইটার কার্যকারিতা 2 রকম দেখাচ্ছে। তো তার মানে ওই ভ্যাকসিনে এখনো কিছু স্টাডি বাকি আছে। ওরা অনেক লোক বলছে আমরা আরেকটু অপেক্ষা করব। বিজ্ঞানীরা বলছেন, অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলছেন যে ওরা আরেকটু দেখবেন। কারণ এইখানে যেটা হয়েছে আমি আপনাকে একটু খুলে বলছি। অক্সফোর্ডের ভ্যাকসিনে 2 ধরনের ট্রায়াল হয়েছে, যেটা ওদের একটাই ট্রায়াল হওয়ার কথা ছিল। মানে পূর্ণ মাত্রা দিয়ে দেখা গেছে যে সমস্ত ভলান্টিয়ারকে দেওয়া হয়েছে ওষুধটা, তার ক্ষেত্রে কার্যকারিতা কম। আর যাদেরকে অর্ধেক মাত্রায় প্রয়োগ করেছে, মানে হাফ ডোজ দিয়েছে, তাদের ক্ষেত্রে এফিকেসি এসছে 90%। এটা ওরা ব্যাখ্যা করতে পারেনি। সুতরাং আমাদের একটু অপেক্ষা করতে হবে। ডক্টর দেব, এক দেশের ভ্যাকসিন অন্য দেশে কার্যকর হলো না এমনটা হতে পারে? মানে ভ্যাকসিনের ক্ষেত্রে কি জলবায়ুর একটা প্রভাব থাকে? হ্যাঁ, ভ্যাকসিনের ক্ষেত্রে জলবায়ুর একটা প্রভাব নয়, নিশ্চয়ই আমাদের এটা মাথায় রাখতে হবে যে লজিস্টিক্স চেইন বলি এটাকে আমরা। জলবায়ু ছাড়াও যেটা হচ্ছে, আমাদের একটা এয়ারপোর্টে ওই ভ্যাকসিনটা নিয়ে যাওয়া আসা, সেটাকে ট্রান্সপোর্ট করা, একটা জায়গাতে ইমিউনাইজেশন সেন্টারে পৌঁছে দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। তো এমন কিছু হতেই পারে, যেরকম ভ্যাকসিন, যেমন ফাইজারের একটা ভ্যাকসিন হয়েছে ওই দেশে আমেরিকাতে, সেটা -70 ডিগ্রি, মানে শূন্যের চাইতে 70 ডিগ্রির নিচে প্রিজার্ভ করতে হবে। সেরকম কোল্ড চেইন আমাদের দেশে মেনটেন করা খুব কষ্ট। মানে আমাদের দেশে হয়তো সেটা সম্ভব হবে না সব জায়গাতে দেওয়া। তো এমন অনেক ভ্যাকসিন যেগুলো থাকবে, যেগুলো তাপমাত্রার সঙ্গে মানে অনেকটা মিলিয়ে রাখা যাবে। ধরুন আমাদের নর্মাল যে ভ্যাকসিন গুলো থাকে -2, -8 থেকে 2 থেকে 8 ডিগ্রিতে থাকে কিছু, ওইগুলো ভ্যাকসিন আমাদের জন্য অনেক ইউজফুল হবে আর কি, বুঝতে পারছেন। তো সেটা এখন কিছুদিন গেলেই আরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে এই বছরের শেষের দিকে। না হলে সামনের বছরের জানুয়ারি মাসে আমরা বুঝতে পারবো যে আমাদের ভ্যাকসিন কোনটা হবে।
কিন্তু ভ্যাকসিনের জন্য শুধু অপেক্ষা করে থাকলে চলবে না, আমাদের নিজেদের মধ্যে সতর্কতা থাকতে হবে, আর সবাই যাতে আমরা একসঙ্গে এই জিনিসটাকে প্রতিরোধ করতে পারি সেটা মাথায় রাখতে হবে। এমনটা কি হতে পারে যে যেহেতু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আবহাওয়া বিভিন্ন রকম, এক একটি জায়গায় এক একটি ধরনের ভ্যাকসিন প্রয়োগ বেশি সমীচীন, এমনটা কি হতে পারে? সেটা হয়তো হতে পারে, কিন্তু শুরুতে যেরকম সরকার ব্যবস্থাতে যেটা ভ্যাকসিন দেওয়া হবে সেটা তো সবার জন্য একই হবে। পরে যখন বাণিজ্যিকভাবে ভ্যাকসিন আসবে, সেটা যখন যেরকম ভাবে আসবে সেটা আমাদের সরকার থেকে একটা ছাড়পত্র দিতে লাগে। বিদেশি ভ্যাকসিন হলেও আমাদের দেশে যে কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে একটা ট্রায়াল হতে হয়, মানে সরকারের একটা পারমিশন রাখতে লাগে। ওগুলো আসার পরেই আমাদের যে কোনো ভ্যাকসিন পাওয়া যেতে পারে। তো বিভিন্ন বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যেতেই পারে, সেটা হয়তো অনেক পরের কথা হবে, হয়তো 6 মাস বা 1 বছর পরে হতে পারে, কিন্তু তার আগে হয়তো আমরা সরকারি ব্যবস্থাতে যে ভ্যাকসিন আসবে সেটা হয়তো আমাদের হাতে চলে আসবে। ডক্টর দেব, আর একটা প্রশ্ন একটু মনে আসে, সেটা হচ্ছে এই রোগের সংক্রমণ রুখতে যেটা বলা হয় শারীরিক দূরত্ব বজায় রাখুন, কারণ ড্রপলেট ইনফেকশনটা এখানে খুব বেশি হয়ে থাকে। এখন শহুরে এলাকায় একেবারে ঝুপড়ির মধ্যে যারা থাকেন, ঝুপড়ি বসতির মধ্যে যারা থাকেন, তাদের মধ্যে সংক্রমণের প্রকোপ কি বেশি, আপনার কি মনে হয়? তাদের মধ্যে শুরুতে সংক্রমণের প্রকোপ বেশি ছিল, আপনি যদি মনে থাকে শুরুর দিকে বম্বের ধারাবি এলাকাটা, কিন্তু ওখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তারপরে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কিন্তু তারপরে যেটা দেখা গেছে, আমাদের দেশের যেরকম মানে ঘন বসতিপূর্ণ জায়গা, সেই তুলনায় দেখুন যেখানে ঘন বসতিপূর্ণ দেশ নয় যেগুলো, তারা কিন্তু আরো বেশি ওদের ইনফেকশন হয়েছে। আমাদের দেশে সেই তুলনায় কিন্তু ইনফেক্টিভিটি কম। সেটা কেন হয়তো বিজ্ঞানীরা এখন বলতে পারছেন না, হয়তো আরো সেটা হয়তো গবেষণার ব্যাপার কেন সেটা হচ্ছে। কিন্তু আমাদের যেটা প্রাথমিক জিনিস, যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব, ওটা কিন্তু মেনটেন করতে হবে যেখানে যেখানে সম্ভব। কিন্তু এখন দেখুন, আপনি এখন ট্রেন চলছে, সেখানে তো সম্ভব নয় সবসময় যে 2 গজ দূরত্বে আপনি থাকবেন, কিন্তু যেখানে সম্ভব সেখানে নিশ্চয়ই আপনি মেনটেন করবেন, সেটা নিশ্চয়ই আপনি থাকবেন। কিন্তু যেখানে সম্ভব নয় সেটা বাদ দিলে আমাদের অন্যান্য জায়গাতে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। যেমন ধরুন যেগুলো মার্কেট প্লেস আছে, ওখানে আপনি যাবেন না, যতক্ষণ দরকার না পড়ছে আপনি যাবেন না। ডক্টর দেব, আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা বেশি কায়িক শ্রমের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে কি এই সংক্রমণের ভয় কম? সেরকম এখনো আমরা কিছু জানতে পারিনি যারা কায়িক শ্রম করছেন তাদের ক্ষেত্রে সংক্রমণের হার কম কিনা। এই ভাইরাসটা সবাইকেই, মানে যে কোনো মানুষের জন্য এই ভাইরাসটা মারাত্মক, কিন্তু যারা বয়স্ক, যাদের অন্যান্য কোনো রোগ আছে, অ্যাজমা বা ওই সমস্ত কোনো রোগ আছে, প্রেশারের রোগ, ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনি, তাদের ক্ষেত্রে এই রোগটা মারাত্মক আকার ধারণ করতে পারে। যারা হয়তো মানে আপাতভাবে সুস্থ আছেন, ওদেরকে বলা হতে পারে হেলদি ক্যারিয়ার। ওদের হয়তো ভাইরাসটা ঢুকেছে কিন্তু ওদের শরীরের উপরে কোনো প্রক্রিয়া আসছে না, হয়তো জ্বর হচ্ছে না, কিন্তু ওরা কিন্তু মানে সাইলেন্টলি ওই ভাইরাসটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, বাড়িতে নিয়ে যাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দেব করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন নিউরো অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর কল্লোল দেব। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। Thank you.